গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকায়। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ভেতর থেকে বের হয়েছে এবং কেন্দ্রীয় জামে মসজিদের ভেতর থেকে বের হয়ে তারা রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগ অভিমুখে যাচ্ছে। যে মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারী ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিল আগেই, একই সঙ্গে করেছিল পরিবারের ভরণ পোষণের ব্যবস্থাও। এর বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সে সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিল বলে ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সামিয়া। হাদী হত্যার ঠিক 1 মাস আগে ফয়সালের আর্থিক লেনদেনের ধরন লক্ষ্য করলে তার অপরাধী মনস্তত্ত্বের একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তার মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলেছেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার সেই নৃশংস ঘটনাটি যখন দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছিল, তখন পর্দার আড়ালে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের কর্মকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার। সাধারণত অপরাধীরা অপরাধ করার পর পালানোর পথ খোঁজে, কিন্তু ফয়সালের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সে জানতো সে কি করতে যাচ্ছে এবং এর পরিণাম কি হতে পারে। তাই হত্যার মূল পরিকল্পনা বাস্তবায়নের আগেই সে নিজের পালানোর পথ যেমন মসৃণ করেছিল, ঠিক তেমনিভাবে তার অবর্তমানে পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে গিয়েছিল। তদন্তকারী সংস্থাগুলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে ফয়সাল তার স্ত্রী সামিয়ার নামে মোটা অঙ্কের অর্থ সঞ্চয় করে রেখেছিল, যাতে সে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার পরিবার কোনো আর্থিক সংকটে না পড়ে। একজন পেশাদার খুনি বা পরিকল্পনাকারীর মতো সে প্রতিটি পদক্ষেপ আগে থেকেই গুছিয়ে নিয়েছিল। এই পুরো প্রক্রিয়াটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ ছিল, যেখানে অপরাধী নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার সব ব্যবস্থা সম্পন্ন করেছিল। হাদী হত্যার ঠিক 1 মাস আগে ফয়সালের আর্থিক লেনদেনের ধরন লক্ষ্য করলে তার অপরাধী মনস্তত্ত্বের একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। 2023 সালের শেষের দিকে ফয়সাল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির ব্যাংক হিসেবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন শুরু করে। সিআইডির তথ্য অনুযায়ী 3রা নভেম্বর তার একটি অ্যাকাউন্টে 42 লাখ টাকা জমা হয়, যা এসেছিল মিডল্যান্ড ব্যাংকের অন্য একটি অ্যাকাউন্ট থেকে। এই টাকাগুলো সাধারণ কোনো ব্যবসায়িক লেনদেনের অংশ ছিল না, বরং এগুলো ছিল একটি বড় পরিকল্পনার জ্বালানি। এর ঠিক পরদিনই অর্থাৎ 4 নভেম্বর ফয়সাল তার স্ত্রীর নামে 65 লাখ টাকার একটি সঞ্চয়পত্র কেনে। এই বিশাল অঙ্কের টাকা একজন সাধারণ ব্যবসায়ীর পক্ষে হুট করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অস্বাভাবিক মনে হলেও ফয়সালের লক্ষ্য ছিল স্পষ্ট। সে জানত হাদী হত্যার পর তাকে দেশ ছাড়তে হবে এবং দীর্ঘ সময় সে দেশে ফিরতে পারবে না। তাই পরিবারের ভরণ পোষণের এই স্থায়ী ব্যবস্থাটি সে অত্যন্ত চতুরতার সাথে সম্পন্ন করেছিল। তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ফয়সালের স্ত্রী সামিয়া যে তথ্য দিয়েছেন তা রীতিমতো স্তম্ভিত করার মতো। সামিয়া স্বীকার করেছেন যে ফয়সাল তাকে আগে থেকেই জানিয়েছিল সে দেশ ছেড়ে চলে যাবে। কেন যাবে বা কি কারণে তাকে পালিয়ে থাকতে হবে তার বিস্তারিত না বললেও পরিবারের জন্য এই অর্থের সংস্থান যে একটি আগাম প্রস্তুতির অংশ ছিল তা এখন দিবালোকের মতো স্পষ্ট। ইনকিলাব মঞ্চ ঢাকার শাহবাগ আবারও অবরোধ করেছে এবং যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদীর খুনিরা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত শাহবাগের ওই রাস্তা অবরোধ থাকবে। অর্থাৎ ইউনূস সরকারকে আবারও বড় রকম চাপ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমাকে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে 3 জন উপদেষ্টা এই মঞ্চে আসবে, তারপর আমরা আপনাদের জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, পর্দার অন্তরালে 8 দলের যেই জোটটি ভাঙছে না গড়ছে না, নতুন করে আরো কেউ কেউ আসছে, এই ব্যাপারেও জামাতের কিছু তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রফেসর ইউনূসের ফেসবুক প্রোফাইল, ওসমান হাদীর সেই প্রোফাইল এবং তার পোস্ট কবিতা ডিলিট হয়ে গেছে এবং আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 30 লক্ষ ফ্যান ফলোয়ারের পেজটিও নিখোঁজ হয়ে গেছে। অর্থাৎ ওসমান হাদীর খুনিরা কিভাবে এটি করছে এবং কারা তারা, সেই বিষয়টি আমি আপনাদের কাছে জানাবো। দর্শক, প্রথমেই আমরা আপনাদেরকে একটু দেখিয়ে আনি শাহবাগের বর্তমান দৃশ্য, কারণ আপনারা শাহবাগের এই দৃশ্য দেখার জন্য এখন সবাই অপেক্ষায় আছেন। আমরা আসেন এক নজর দেখে আসি। দর্শক, আপনারা দেখলেন শাহবাগের বর্তমান দৃশ্য। রাতের অন্ধকারে হাজারো মানুষ মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদ করছে, উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা বলছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি স্লোগানে কাঁপছে এখন রাজধানী। অর্থাৎ এই সরকারকে একাধিকবার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ, কিন্তু সরকার ইনকিলাব মঞ্চের
এই আলটিমেটাম ভুলে তারা প্রথম আলোতে চলে গিয়েছিল। অর্থাৎ প্রথম আলো এই সরকারের লেঞ্জা ধরে টান দিয়েছিল। প্রফেসর ইউনূস বলি কিংবা বর্তমান সরকারের যারা ডিপ স্টেট বসে আছেন তারা প্রত্যেকে হাদির খুনিদের না ধরে প্রথম আলো যারা ভাঙচুর চালিয়েছে তাদের খুঁজে বের করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। একটা বিষয় মানে না বললেই নয়, কতটা লজ্জা পাওয়ার কথা বা কতটা অপমানিত আমরা বাঙালি জাতিরা, বাংলাদেশি জাতিরা, যে হাদিকে হত্যার দায় বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ওপারের হেডকোয়ার্টার প্রথম আলো দিল্লি স্টারের কার্যালয়ে হামলা করেছে। এটির জন্য হাদির খুনিকে না ধরে উল্টো প্রথম আলোতে কারা কি করেছেন তাদেরকে শনাক্ত করে করে পুলিশ ধরার কাজে ব্যস্ত হয়ে গেছেন। আমি একজন র্যাবের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলাম যে ভাই আপনি এই চেয়ারটায় বসার আগে কই ছিলেন? তিনি আমাকে বললেন যে ভাই আমি অমুক জায়গায়, আমাকে আওয়ামী লীগ সরকার সাইজ করে ফেলে রেখেছিল। অর্থাৎ বহু বছর তিনি কোনো পদবি পাননি, কারণ তিনি আওয়ামী লীগ পরিবারের নন বলে। তাই বললাম তবে আপনাকে এই চেয়ারটা কারা দিয়েছে? তিনি বলেন যে এই সরকার দিয়েছে। বললাম এই সরকার দেয়নি, এই চেয়ারটা আমরা আপনাকে দিয়েছি, হাদিরা দিয়েছে, নাহিদ আসিফরা দিয়েছে, যারা জুলাই বিপ্লব করেছে তারা দিয়েছে। যদি আপনার শরীরে দেশপ্রেমের ন্যূনতম রক্ত থাকে, ইমানের এতটুকু রক্ত থাকে, মুসলিম হিসেবে আপনি নিজেকে পরিচয় দেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যারা এই চেয়ারে আপনাকে বসালো তাদেরই একজন ওসমান হাদি তার খুনের বিচার না করে যারা খুনিদের দোষক, সেই প্রথম আলো বা ডেইলি স্টারের হামলার অভিযোগে যাদের গ্রেফতার করছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। তিনি বলছেন রাষ্ট্রের নির্দেশ। আমি বললাম যে এই রাষ্ট্র আপনাকে নির্দেশ দিচ্ছে, তাহলে তো আগামীতে এই পদে বসে আপনি আবার গুণ খুন করবেন রাষ্ট্রের নির্দেশে। আমি বললাম আমরা আপনাকে মাথায় রাখলাম, আমরা জানতে চাইবো আজ থেকে কয়েক বছর পর নতুন সরকার আসলে আপনি কোন পদে বসতে পারেন। তিনি আমাকে বলেন ভাই এভাবে বলবেন, আমরা কি করবো? আপনাদের চোখ কান কোথায় গেল? আজকে আমার মতো একজন নাগরিক আপনাকে থ্রেট দিচ্ছি, অথচ আপনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আপনাকে বুকে জড়িয়ে নেব, কিন্তু আপনি করছেন নাকি? প্রত্যেকে যদি রাষ্ট্রের অজুহাত দেখান এই দেশ চলবে কিভাবে? হাসিনা 16টা বছর মানুষকে গুম খুন ক্রস ফায়ারে মেরেছে ঠিক এই একটি অভিযোগে। রিজিক আল্লাহ দেন, কোন রাষ্ট্র সরকার দেয় না। ইউনূসকেও রিজিক আল্লাহ দেন, আমাকেও আল্লাহ দেন, ফকিরকেও আল্লাহ দেন, আবার ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লুটেরা এসালমকেও আল্লাহ দেন। সো আপনারা এমন কাজ করবেন না যে কাজে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়। উনি বুঝলেন আমার কথা এবং তার অপারগতার কথাটি বললেন। তিনি একজন দেশপ্রেমিক, আমি তার নামটি বললাম না। পুলিশের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বললাম যে হাদির খুনিদের গ্রেফতারে কি করছেন। রহস্যজনক কারণে তাদের উত্তর আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে না। প্রশ্ন হলো প্রথম আলোতে যারা রাতের গভীরে হামলা করলো তাদের কোথায় কোথায় থেকে খুঁজে খুঁজে বের করে আনছেন। রাজধানীতে প্রকাশ্যে সিসি ক্যামেরার মধ্যে থেকে গুলি করে মারলো যে খুনি, যার নাম ঠিকানা 14 গোষ্ঠীর ঠিকানা চলে আসলো, তাকে খুঁজে পাওয়া গেল না। বাংলাদেশের একজন ভাড়াটে সাংবাদিক জোকার 9, তার নামটি আমি দিয়েছিলাম প্রথম, জোকার 9। তিনি বলছেন এই খুনি এখানে গুলি করেছেন, সেখানে গেছেন, সেখান থেকে ওখানে গেছেন, তারপরে ভারত চলে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদেরকে একটা অন্ধকারে রাখলো যে তিনি ভারত চলে গেছেন, আর কোনো খেলা নাই। আমাকে এসবির খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন কালকে ফোন দিয়ে বললেন যে জোকার 9 যে তথ্যটি দিয়েছে এখানে কয়েকটা ঘটনা হতে পারে। 1, আসামি ভারত চলে গেছে, এটি তিনি আমাদের দৃষ্টি ফেরাবার জন্য বলতে পারেন। 2, এই খুনি এখনো দেশেই আছে, কিন্তু এই খুনিকে আরো একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, শুধু ওসমান হাদি নয় আরো অনেকেই আছে। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আছেন কে, জনাব তারেক রহমান। তিনি কিন্তু খুবই কি বলবো যে মানে বর্তমানে তাকে অনেক বড় টার্গেটে রাখা হয়েছে, এক বাক্যে যদি বলি হাই সিকিউরিটি তাকে রাখা হয়েছে। এবং এই খুনিকে তার ব্যাংক অ্যাকাউন্টে যে বিশাল অঙ্কের লেনদেনের বিভিন্ন তথ্য আসছে, তার মানে তিনি আমাদের জোকার 9 তিনি তো নিজেও আওয়ামী লীগের ফ্যাসিজমের লোক ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে চাকরি মানে অনৈতিক কাজের জন্য চাকরি হারিয়ে গেছেন এবং তিনি বর্তমানে বিশেষ এজেন্সির হয়ে কাজ করেন। তাকে বলা হয় ভাড়াটে সাংবাদিক। অর্থাৎ যে টাকা দিবে তিনি তার হয়ে কথা বলবে, আমি দিলে আমার পক্ষে বলবে, আপনি দিলে আপনার পক্ষে বলবে। তার সকল কাজ হলো অর্থের জন্য, যে অর্থ দেয় তিনি তার পারপাস সার্ভ করেন। কেউ যদি তাকে বস্তুনিষ্ঠ বা সততার সাংবাদিক মনে করেন, সে বোকামি করবেন। আবার বলছি বোকামি করবেন। সে কোনো দলের লোক না, কিন্তু যেই দল টাকা দেয় সেই দলের হয়ে কাজ করে, তার মানে সেই দলেরও না, টাকার লোক সে। আপনি টাকা বেশি দিবেন, আপনার হয়ে কাজ করবে। তো সেই জোকার 9-এর মূল টার্গেটটা এসবির যে অফিসার আমাকে বললেন যে এই খুনিকে দেশে রাখা হয়েছে ধরেন, কিন্তু বলা হচ্ছে তিনি চলে গেছেন, যাতে সবার দৃষ্টি আড়ালে চলে যায়, সে তাকে নিয়ে আর কেউ টেনশন না করে, সে তো চলেই গেছে। কিন্তু তিনি বাংলাদেশে আরো কিছু হত্যাকাণ্ডে জড়াতে পারেন, অর্থাৎ তাকে দিয়ে আরো কিছু অ্যাসাইনমেন্ট কভার করা হতে পারে। তো সেইভাবেই পুলিশ, তাকে বললাম তাহলে আপনারা এই তথ্য জানলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তারা বলছেন যে আমাদের কাজ আমরা করছি, কিন্তু রাষ্ট্রের অনেক নির্দেশের উপরে ডিপেন্ড করে আইন শৃঙ্খলা বাহিনী। ধরেন খুনি কোন একটি হেফাজতে থাকতে পারে, কোন একটি গোয়েন্দা নেটওয়ার্কের জালে আছে। এই খুনি আদালতে গেলে তার মাস্টার মাইন্ডের নাম বলে দেবে কে খুনের সাথে জড়িত। তাহলে কি করতে হবে? ক্রস ফায়ারে মেরে দাও, অথবা তাকে চিরতরে গুম করে দাও, অথবা তাকে ভারতে পাচার করে দাও। কোনো না কোনো কিছু হতে পারে। আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে 650 জন আওয়ামী বিভিন্ন দোষরা পালিয়েছিল, কজনকে আমরা পেয়েছি? এই রাষ্ট্র সেনা প্রধানের কাছে এই জবাব চেয়েছে? চাইনি। তো এখন হাদির বিচারের দাবিতে, যে হাদি এই দেশ স্বাধীন করেছেন, রক্ত দিয়ে লড়াই করেছেন, সেই হাদির খুনিদের, যে হাদি বারবার বলেছিল আমি আমার নিরাপত্তা চাই না, কিন্তু আমার খুনের বিচার চাই, যদি আমি কখনো মারা যাই বিচারটা আপনারা করিলেন। হাদির এই ছোট্ট দাবিটা এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশের সরকার
বাস্তবায়ন করছে না। তাহলে আগামী দিন কি হবে আমরা বুঝে গেছি। আসেন আমরা হাদির আন্দোলনের আরো কিছু তথ্য আপনাদের একটু দেখিয়ে আনি। এই দিনের সামনে চলবে না। প্রিয় ভাইয়েরা, আশেপাশে কথা না বলি, আপনাদের কথাই তো আমরা বলেছি। হাদি ভাই তো সবসময় তার জীবনের মায়া করেন নাই, তিনি তো আপনাদের কথাই বলেছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে এই খুনিদেরকে গ্রেফতার করা না পর্যন্ত এই রাজপথে অবস্থান গ্রহণ করা। দর্শক, আমরা জাবেরের বক্তব্য শুনলাম। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।